brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। জি 24 ঘন্টায় দুরন্ত দুটো নিয়ে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। আমরা তারাপীঠের অগ্নিকাণ্ডের যে দগদগে ক্ষত সেটা থেকে না এখনো বেরোতে পারিনি। তার মধ্যে নতুন করে ক্ষত তৈরি করলো কলকাতা। ফের কলকাতার হোটেলে বিধ্বংসী আগুন গত মাঝরাতে মির্জা গালিব স্ট্রিটে হোটেল শিখা ইন, সেখানে আগুন বিভীষিকা বলা চায় 9 জন। এখানেও সংখ্যাটা দেখুন 9, দমবন্ধ হয়ে মৃতদের মধ্যে একজন শিশু রয়েছে। রাত 2টো নাগাদ হোটেলে আগুন লেগে এবং সেখানেও কিন্তু এই একই দরজা বাইরে থেকে বন্ধ ছিল। ছবি দেখাচ্ছি আমরা এবং সেই ঘটনার মুহূর্তের ছবি, যেখানে একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে, ভেতর থেকে বাঁচার আর্তনাদ আসছে, কিন্তু দরজা তো বন্ধ, বেরোবে কী করেন? এবং আমরা এখন যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি ঠিক সেই সময় হোটেলের ভেতর থেকে একজন ভিডিও করছেন যে সেই সময় কী অবস্থা তৈরি হয়েছিল। বাইরে অসংখ্য লোক জড়ো হয়ে গেছেন, গল গল করে ধোঁয়া বেরোচ্ছেন এবং যারা মারা গেছেন তারা ঘুমের মধ্যে ছিলেন। স্বাভাবিকভাবেই রাত 2টো বাজে, ঘুমের মধ্যেই ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যেতে হলো। মৃতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি। গত বছর কলকাতার বড়বাজারের মেছুয়াপট্টি মনে আছে, ঋতুরাজ হোটেল, তারপর তারাপীঠের বিদেশিনী হোটেল, তারপর এই কবে হোটেলগুলো শিক্ষা নেবে প্রশ্ন তো উঠবেই। ছবি দেখাচ্ছি আমরা হোটেলের ভেতর থেকে ঠিক সেই সময়কার ছবি, এবং আমরা এআই দিয়ে ছবিটাও বানিয়েছি যে সেই সময় কী ভয়ঙ্কর অবস্থা হয়ে থাকতে পারে, যেখানে তারা বেরোতে চেয়েও বেরোতে পারলে না, কার্যত একেবারে মানে খাঁচার মধ্যে থেকে মৃত্যু, এরকম বলা যায়। আমরা মির্জা গালিব স্ট্রিটে যেখানে এই ঘটনাটা ঘটেছে সেই খুব কাছে হচ্ছে ফায়ার ব্রিগেড। মানে আমি বলে দিচ্ছি বিষয়টা কীরকম। মির্জা গালিব স্ট্রিট, ফায়ার ব্রিগেড অফিস, উল্টো দিকে একটা বিল্ডিং, আর এই বিল্ডিংয়েও 3টে হোটেল, সেখানেও কিন্তু নানান কিছু আছে। মানে ফায়ার ব্রিগেডের কাছে হোটেলে আগুন লেগেছে, যখন ফায়ার ব্রিগেডের কাছে আরও হোটেল আছে, আমরা সেই সমস্ত হোটেলগুলোতে ঢু মেরেছিলাম। তার মধ্যে একটার আছে গুলিস্তান গেস্ট হাউস, একই অবস্থা, সরু সিঁড়ি, ফায়ার এক্সিটের একটা সিঁড়ি, সেটা ড্রাম দিয়ে ব্লক করা। মানে আগুন লাগলেও আমরা ওই সিঁড়ি দিয়ে পারাতে পারবো না, অথচ নাকি ফায়ার এক্সিট ড্রাম দিয়ে বন্ধ করা। ইলেকট্রিক্যাল তার রয়েছে, সেগুলো একেবারে জরাজীর্ণ অবস্থা, যতগৃহ হয়ে রয়েছে গোটা বিল্ডিং। যে কোনো মুহূর্তে আর একটা দুর্ঘটনা ঘটতে পারে। যেখানে আমরা গিয়েছিলাম একটা হোটেলেই আমরা ঢুকেছি, তাতেই এই ছবি। বাকি হোটেলগুলোর কী দশা কে জানে। বিক্রমের প্রতিবেদন রয়েছে, দেখাই। আমরা এই মুহূর্তে মির্জা গালিব স্ট্রিটের একটি গেস্ট হাউসে রয়েছে, যেই বিল্ডিংয়ে একাধিক গেস্ট হাউস, একাধিক হোটেল রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে গুলিস্তান গেস্ট হাউস, এবং এই গুলিস্তান গেস্ট হাউসের পাশাপাশি আরও কিন্তু বেশ কয়েকটি গেস্ট হাউস এই বিল্ডিংয়ের মধ্যেই রয়েছে। দেখা যাচ্ছে যে অত্যন্ত ন্যারো প্যাসেজ চতুর্দিকে। তার সঙ্গে সঙ্গে আমি যদি একবার নিচের দিকে যাই তাহলে কিন্তু দেখা যাবে যে লোহার সিঁড়ি দিয়ে অপর একটি গেস্ট হাউসে এই বিল্ডিং থেকেই উঠতে হচ্ছে। এরকমভাবে জরাজীর্ণ অবস্থায় এখানে তারগুলি রয়েছে, কার্যত একটা যৌতুগৃহ পরিস্থিতি কিন্তু তৈরি অলরেডি হয়ে রয়েছে। এই হোটেল গুলিস্তান, তারও কিন্তু আবার একটা আলাদা সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি একেবারে একটা লোহার সিঁড়ি। ঠিক এই রকমই লোহার সিঁড়ি কিন্তু ছিল ঠিক যেই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যে এখনও পর্যন্ত ফায়ার এক্সটিংগুইশার বা যে সমস্ত ফায়ার সেফটি মেজার্সগুলো থাকে তা পর্যাপ্ত অবস্থায় কিন্তু আমাদের চোখে পড়ল না। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বিক্রম কিন্তু এখনও মির্জা গালিব স্ট্রিটে রয়েছে। বিক্রম যেটা করেছে, এই গুলিস্তান তো আপনাকে ঘুরে দেখালো। এই যে শিখা ইন, যেখানে আগুন লেগেছে, 9 জন মারা গেল, যে মালিক আটক করা হয়েছে না, মালিকের এখনও পর্যন্ত খোঁজ চলছে এবং সে কোথায় তার খোঁজ খবর চলছে। বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ওই মালিকের আরও একটা হোটেল আছে, সেই হোটেল ওই এলাকার কাছাকাছি। বিক্রম সেই ম্যানেজারের সঙ্গেও কথা বলেছিল। কি জানলো বিক্রম, ওই চত্বরের কি অবস্থা, একটু বিক্রম ঘুরে ঘুরে কিন্তু দেখেছে। সরাসরি বরঞ্চ বিক্রমের কাছে চলে যাই যে এই কলকাতাতে বলা ভালো বার্নিং হোটেল ঠিক কীরকম অবস্থা। বিক্রম, আমি থাকলাম, আমার মানে প্রাণের বিপদ কতটা, ওখানে আগুন লাগলে মরে যাবো।
সব্যসাচী, তোমাকে যেটা জানাবো যে এই মার্কাস স্ট্রিট বলো বা ফ্রিক স্কুল স্ট্রিট, রফি আহমদ কিদওয়াই রোড বা এই মির্জা গালিব স্ট্রিট, এখানে কিন্তু ব্যাঙের ছাতার মতন বিভিন্ন হোটেল গজিয়ে উঠেছে। তার মূল কারণ কি, যে বিগত কয়েক দশক ধরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশি যারা ট্যুরিস্ট, বিশেষ করে যারা চিকিৎসা করতে আসে, তাদের একটা বড় সংখ্যক মানুষ এখানে তারা হোটেল ভাড়া নিয়ে থাকে। পাশাপাশি অন্যান্য জায়গা থেকেও কিন্তু কম পয়সা এখানে হোটেল পাওয়া যায়, সেই কারণে এই নির্দিষ্ট জায়গাগুলোকে চুজ করে নেওয়া হয়। এরই মধ্যে আমরা যেটা দেখতে পেলাম যে হোটেল শিখা ইন, এই যে বিল্ডিংয়ের সামনে আমি দাঁড়িয়ে আছি, সেই বিল্ডিংয়ে কিন্তু শিখা ইনের মতন আরও একাধিক গেস্ট হাউস বা হোটেল রয়েছে। কিন্তু শিখা ইনে গতকাল রাত্রিবেলা 2টোর সময় আগুন লাগে এবং যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সেই সময় কিন্তু ক্যামেরা পার্সনকে বলবো, নিচের যে কোলাপসিবল গেটটা তুমি দেখতে পাচ্ছ, সেই কোলাপসিবল গেটটা মূল এন্ট্রি এবং এক্সিট সেটাই কিন্তু বন্ধ ছিল, তালা বন্ধ ছিল, এবং যারা ভেতরে আটকে পড়েছিলেন তাদের বাইরে বেরোনোর কিন্তু কোনো রাস্তা ছিল না। এবং এই বিল্ডিংয়ের এই সেকেন্ড ফ্লোরে যেখানে মূলত এই হোটেল অবস্থিত, সেখানেই মূলত 9 জন তারা তাদের নিজস্ব বিভিন্ন রুমে আটকে পড়ে। একজনও হোটেল কর্মী এসে তাদেরকে সাহায্য করতে আসেনি যে কিভাবে তারা কিভাবে বেরোবে, কিভাবে হোটেল থেকে তারা এসকেপ করতে পারবে, এই সমস্ত কোনো কিছু ছিল না। এবং 9 জনের কিন্তু কার্যত এই হোটেলের মধ্যেই শ্বাসরোধ হয়ে, দম বন্ধ হয়ে তাদের কিন্তু মৃত্যু হয়। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো 6 জন এই মুহূর্তে হাসপাতালেও ভর্তি। দমকল সূত্রের খবর যে ইতিমধ্যেই তারা সুমোটো কমপ্লেন করেছে নিউ মার্কেট থানায়, কারণ দমকল এই আগুন নেভানো বা রেস্কিউ অপারেশনে দেখতে পেয়েছে না এখানে কোনো ফায়ার অ্যালার্ম ছিল, না এখানে কোনো ফায়ার এক্সটিংগুইশার ছিল, যে সমস্ত ফায়ার সেফটি মেজার্স থাকার কথা সে সমস্ত ছিলই না। উপরন্ত যেটা বলা হচ্ছে যে ফায়ার এক্সিটও কিন্তু ছিল না, এবং মূল যে গেট যা এন্ট্রি এবং এক্সিটের জন্য ব্যবহার করা হয় সেটাও কার্যত বন্ধ। ঠিক এখান থেকেই আমি যদি একটু সামনেই একেবারে নিকটবর্তী জায়গায় যাই, একেবারে ফায়ার ব্রিগেডের যে হেড অফিস তুমি দেখতে পাচ্ছ একদম পাশেই, একটা বিল্ডিং ছেড়েই তার উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি গেস্ট হাউস, অর্থাৎ একটা বিল্ডিংয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3টে থেকে 4টে গেস্ট হাউস, যার মধ্যে একটি হলো গুলিস্তান, যার উল্লেখ তুমি একটু আগে করলে। সেখানেই আমরা দেখতে পেলাম যে সিঁড়ি দিয়ে এই হোটেল গুলিস্তান বলো, গুলিস্তান গেস্ট হাউস বলো, বা তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আরও একটি হোটেল রয়েছে, সেখানে ঢোকার যে প্রবেশ পথ একেবারে ন্যারো রাস্তা। শুধুমাত্র তাই নয়, তার সঙ্গে সঙ্গে এই যে হোটেল বা বিল্ডিংয়ের মধ্যে কার্যত জরাজীর্ণ পরিস্থিতি, তারগুলো কিন্তু জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এখানেই শেষ নয়, যেটা আমরা দেখতে পেলাম যে ফায়ার এক্সিট, সেই ফায়ার এক্সিটের রাস্তা কার্যত ড্রাম দিয়ে ব্লক করা, বন্ধ করা। এবং এখানেই সব থেকে বড় প্রশ্ন উঠছে যে একটার পর একটা ঘটনা ঘটছে। আমরা দেখতে পেলাম যে মাত্র 1 বছর আগে বড়বাজারে, আচ্ছা বিক্রম, তুমি বলছো ফায়ার ব্রিগেডের হেড অফিস কাছেই, আর ঠিক হেড অফিসের কাছেই যদি এরকম বেনিয়মের ছবি ধরা পড়ে, তাহলে এত বছর ধরে ফায়ার ব্রিগেডের যারা অফিসিয়ালরা রয়েছেন কি চপমুড়ি খাচ্ছিলেন, তারা কি করে? একেবারেই স্বাভাবিকভাবে সেই প্রশ্ন উঠছে। আমি আরও একবার তোমাকে দেখাবো, এই যে আমি বিল্ডিংটির সামনে দাঁড়িয়ে আছি তার উল্টো দিকেই আমরা দেখতে পাচ্ছি এই যে ফায়ার ব্রিগেডের হেডকোয়ার্টার্স। এই হলো ফায়ার ব্রিগেডের হেডকোয়ার্টার্স। তার পাশে যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়ে আজকের আগুন লাগে, গতকাল গভীর রাতে আগুন লাগে, যেখানে 9 জনের মৃত্যু হয়েছে। তার ঠিক উল্টো দিকেই কিন্তু এই বিল্ডিংয়ে আমরা দেখতে পাচ্ছি এই গুলিস্তান গেস্ট হাউস বা গুলিস্তান হোটেল বা তার সঙ্গে ভাগীরথী গেস্ট হাউস, এরকম একাধিক রয়েছে। সেই সমস্ত গেস্ট হাউসগুলি কিন্তু এই বিল্ডিংয়ে অবস্থান করছে। অনেক ধন্যবাদ বিক্রম তোমাকে। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ রয়েছেন, আমি সুকান্ত ঘোষের সরাসরি চলে যাবো। সুকান্তবাবু, তারাপীঠের যে ঘটনা ঘটলো, ঢিলছোড়া দূরত্বে থানা, কত মাঝরাতে যে ঘটনা ঘটলো, পাশেই ফায়ার ব্রিগেডের হেড অফিস, কি চলছে এগুলো? সেটা কি এগুলো তো মানে মানে জাস্ট ছেলে খেলা, মস্করা বলে মানুষের জীবন নিয়ে এগুলো। তাই হয়ে গেছে। গত বছর তুমি দেখবে ঋতুরাজ হোটেলে যে ঘটনাটি ঘটেছিল তার মধ্যেও কিন্তু 14 জনের প্রাণ গিয়েছিল বড়বাজারে ঋতুরাজ হোটেলে। সেই বিধ্বংসী আগুনের ক্ষেত্রেও কিন্তু কেউ নামতে পারেনি, কেউ আটকে গেছে, কেউ কার্নিশে নেমে গিয়ে পাইপ দিয়ে নেমে এসছে। এবং এই ক্ষেত্রেও সেম, মানে যেটা এক্সিট হওয়ার দরজা বা সেটা বন্ধ থাকছে, লিফট কাজ করছে না, কারো সাহায্য পাচ্ছে না। সব্যসাচী, আমি এটা ধরে নিলাম যে মধ্যরাত্রে ঘটনা ঘটছে, কিন্তু ওখানে তো কেয়ারটেকাররা রয়েছে, তারা কোথায় গেল? তারা কি কোনো হেল্পের জন্য আসবেন? আমি ধরলাম অগ্নি নির্বাপন ব্যবস্থা কোনো জায়গায় ঠিক মতো নেই, তারাপীঠে ঘটনা চোখে আঙুল দিয়ে দেখে নিয়েছে, তারপর তারা এসকেপ করতেও পারছে না। এটা কিন্তু মানে ভয়াবহ ঘটনা, যে এটা কিন্তু কলকাতার উপকণ্ঠে ঘটছে, কোনো জেলা মফস্বল শহরে নয়। এবং তুমি ভাবো পাশেই হচ্ছে ফায়ার ব্রিগেড। ফায়ার ব্রিগেড কি তাহলে তারা প্রস্তুত নয়?
এত কাছের একটা ইনসিডেন্ট হচ্ছে হোটেলে, তারা বসে আছে ঠুটো জগন্নাথ হয়ে। তার মানে আমাদের ফায়ার ব্রিগেডের ট্রেনিং গুলো প্রয়োজন। ফায়ার ব্রিগেডের যারা আধিকারিকরা রয়েছে তাদের প্রপার ট্রেনিং হয়তো নেই, বা মানে এগুলো বিষয় গুরুত্বহীন। কারণ আজকে যে প্রাণগুলো গেল, তাদের তো সেই মানুষরা তাদের পরিবারের মানুষকে হারালো। সেটা তারাপীঠে হোক, আমি যে বললাম ঋতুরাজ হোটেল হয়েছিল, 14 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল সব্যসাচী। এগুলো নাকি মানে দিনের পর দিন তুমি যেটা বলছো কোড আনকোড ছেলে খেলা চলবে এবং কেউ কিচ্ছু বলবে না, সবাই মানে একটা ফায়ার ব্রিগেড আমি ধরলাম অনেক দূরে, সে যদি দেরি করে আসে, নেভাতে দেরি করে অন্য বিষয়, ঠিক ঠিক গাফিলতি, পরিষ্কার গাফিলতি। না এইবারে যেটা প্রশ্ন উঠছে, হোটেল তো ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে, পাশেই দমকলের হেড অফিস। এখন প্রশ্ন উঠবে না, এতদিন কি দমকল ঘুমাচ্ছিল? পুরসভা কি করছিল? নিয়মিত ফায়ার অডিট হয়েছে, নজরদারি হয়েছে। মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন যখন লাগলো, এ তো প্রশ্ন উঠবেই। ঘটনাস্থলে পুরমন্ত্রী গেছিলেন এবং সেখানে গিয়ে তিনি প্রশ্ন তুলছেন, এইসব হোটেল ফায়ার লাইসেন্স কি করে পায়, সিএসসি কিভাবে এই বিদ্যুৎ সংযোগের পারমিশন দিল। তদন্ত টিম গড়া হবে। কিন্তু একটা প্রশ্নও তো উঠছে যে মানে সরকার তো বদলে গেছে, বিনিয়োগের ছবিটা বদলাবে কবে বলুন তো? এবং বদলেছে কি প্রশ্ন উঠছে এই জায়গা থেকে, কারণ তো পরপর দুটো ঘটনা ঘটে গেল। যাই হোক, পুরমন্ত্রী কি বললেন শোনাই। জবাবটা তো ফিরহাদ হাকিমকে দিতে হবে। ফিরহাদ হাকিম মহাশয়, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এদেরকে তো দিতে হবে। যারা আগে সরকার চালিয়েছে 14 বছর 15 বছর, তাদেরকে তো দিতে হবে। পার পেয়ে যাবেন না। 9টা মানুষ যে মরলো, সে এখানকার হোক কি বাংলাদেশের হোক কি অন্য দেশের হোক, আপনি কেন ট্রেড লাইসেন্স দিয়েছেন? আপনি কেন ফায়ার লাইসেন্স দিয়েছেন? কেন আপনারা কোনো স্টেপ নেননি? সিইসিকেও তার জবাব দিতে হবে। আমাদের সরকারে কোনো ছাড় নেই। এগুলো আগের সরকারের সময় হয়েছে। কিছু দূরেই আমাদের মিউনিসিপ্যালিটি কেএমসি অফিস, যিনি মন্ত্রী ছিলেন তিনি মেয়র ছিলেন, তিনি কি করে তার অফিস থেকে কি করে দেওয়া হতো? কিন্তু ট্রেড লাইসেন্স দেওয়া হলো কি করে? মেয়রের বিরুদ্ধে এবং আগের ইউডিএম এর মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা হবে কিনা রিপোর্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পেশ করব, তারপর আমাদের শীর্ষ নেতৃত্ব সেটা দিবে। বর্তমান পুরমন্ত্রী অভিযোগ করছেন প্রাক্তন পুরমন্ত্রীর বিরুদ্ধে, মেয়রের বিরুদ্ধে। ফিরহাদ হাকিম তিনি কি বলছেন পাল্টা শোনাই। দোষ দেওয়া, দোষ করা, আমি দিল্লির সরকারকে দোষ দেবো, বিজেপি আমাকে দোষ দেবে, এই দোষ দেওয়া নিয়ে আবার এক বছর বাদে আবার আমরা বিজেপির বিরুদ্ধে বলবো, এটাতে সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান হচ্ছে যে আমিও একবার একটা এখানে কমিটি হয়েছিল, তাকে রেকমেন্ড করেছিলাম যে থার্ড পার্টি একটা অডিট ফায়ার ডিপার্টমেন্টের থেকে করা উচিত এবং রেগুলার ইন্টারভেলে প্রত্যেক বছর একটা অডিট রিপোর্ট না দিলে সেটাকে ক্লোজার নোটিশ দেওয়া উচিত। সুকান্তবাবু, নেতারা কি সিরিয়াস না? কি সিরিয়াসলি কাজ করেন? এরকম কমিটি গঠন করেন, নির্দেশ দেন এই করা উচিত সেই করা উচিত, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, মস্করা চলে রীতিমতো। এইসব সিরিয়াসনেসের নামে নেতারা মস্করা করে এসেছেন এতদিন, তার প্রমাণ এই জীবন দিয়ে মানুষগুলোকে দিতে হচ্ছে। দেখো, মির্জা গালিব স্ট্রিট অত্যন্ত প্রচলিত, মানে এই জায়গাটা ঘিঞ্জি এলাকা রয়েছে, যে জায়গায় তোমার প্রতিনিধি দেখাচ্ছে, এবং সবচেয়ে বড় ফায়ার ব্রিগেডের হেড অফিস। এবং এখানে মন্ত্রী বলছেন, মানে তিনি বলছেন যে ফায়ার অডিট করাতে হবে থার্ড পার্টিকে। এতদিন কি করছিলেন আপনারা? ফায়ার অডিট করাতে পারেননি। আর সিইসি কি করেছে? মানে পুরোটাই যতু গৃহে তৈরি হয়েছে। এবং দেখো, এই যে নেতারা খালি লিফট সার্ভিস দিচ্ছেন, মানে তাদের কোনো দায় নেই। আজকে যে প্রাণগুলো গেল, যে সে বাংলাদেশে হোক অন্য কোনো দেশ, আমাদের দেশের নাগরিকের হোক, তাহলে পুরোটাই হচ্ছে অনিয়ম এবং আরেকটা হচ্ছে কোনো না কোনো ভাবে পারমিশন দিয়ে রাখা। বিভিন্ন হোটেলগুলোর কোনো রকম মনিটরিং হয়নি, লজগুলো ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এবং সরকার শুধুমাত্র লাভটা নিয়েছে। সরকার হোক যে স্থানীয় প্রশাসন, তারা কোনোভাবেই চেষ্টা করেননি। এবং ফায়ার ব্রিগেডেরও কিন্তু খোল লালচে পরিবর্তন করার দরকার সব্যসাচী। এই যুগে দাঁড়িয়ে এ তো সুকান্তবাবু দেখছি সর্বস্তরে খোল লালচে পরিবর্তন করা দরকার। সর্বস্তরে ছেলে খেলা চলেছে, সর্বস্তরে দুর্নীতি, তার মাসুল আজকে গুনতে হচ্ছে আমাদের। আশু প্রয়োজন সব্যসাচী, এবং কল্যাণকে পরিবর্তন করতে সরকারকেও সময় দিতে হবে। এটাও বলে লাভ নেই সরকার এলো এবং সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল, বা জাদুর কোনো কাঠি রয়েছে তাদের কাছে। কিন্তু সর্বত্র না, অন্তত ট্রান্সপারেন্সিটা প্রয়োজন। এবং এই যে তথ্য ফায়ার অডিট হচ্ছে না,
এই তথ্য নেই, আর তার পারমিশন রয়েছে, এতগুলো মানুষ টাকা দিয়ে হোটেলে আচ্ছা। থাকবে, তাহলে তাদের টাকার কোনো মূল্য নেই। মানুষ কি গিনিপিগ? মানে এইভাবে মরতে থাকবে যে কোনো সরকার, বিজেপি, হ্যাঁ, তৃণমূল। নিঃসন্দেহে কিন্তু সরকারের 100 দিন হয়ে গিয়েছে, ঠিক, সরকারকে আরো সময় দেওয়া দরকার, কিন্তু এই 100 দিনের মধ্যেই কিন্তু দুটো ঘটনা ঘটে গেল। ফলে এর বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ করে, সরকার আরো কতটা সিরিয়াসলি এই বিষয়গুলো হ্যান্ডেল করে, আমাদের সেদিকে কিন্তু নজর রাখতে হবে। সুগন্ধবাবু সঙ্গে থাকুন, আমরা পরেই শুধু চলে যাই ফের কলকাতায়। বুলডোজার মল্লিক বাজারে জবরদখল উচ্ছেদ করতে কড়া অ্যাকশন প্রশাসনের। ছবি দেখাই আপনাদের, যেখানে মল্লিক বাজারে একাধিক জবরদখল নিয়ে আজকের নয়, দীর্ঘদিন ধরে অভিযোগ উঠেছে। সেই মল্লিক বাজারে আগেও অনেক পদক্ষেপ করার চেষ্টা হয়েছে, সম্ভব হয়নি। এইবারে বুলডোজার চলল, গুড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ জবরদখল। আমরা 40 বছর দিয়ে এখানে আছি, 40 साल हो गया। आधार कार्ड, वोट कार्ड, राशन कार्ड, पैन कार्ड सब इधर का है। नोटिस दे के गया था खाली कर दीजिए, तो आज क्या कर रहा है? खाली कर दे रहे। अब कहाँ जाएगा नहीं जाएगा वो लोग नहीं बोला है, बोला जो करना तुम लोग समझो। অন্যদিকে শিলিগুড়িতে সেখানে উচ্ছেদ অভিযান চলল এবং সেইখানে বিক্ষোভ হলো। শিলিগুড়ি জলপাইগুড়িগামী তিনবাত্তি মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়ে 2 অবরোধ করা হলো পুলিশের রীতিমতো 6 লাফ জল কামান মোতায়েন রয়েছে। পরিস্থিতি আরও হাতের বাইরে বেরোতে পারে। কি ছবিও আমরা পরে জানার চেষ্টা করব যে ওখানে ঠিক কোন জায়গা থেকে এই বস্তি তুলে উচ্ছেদ, মানে বস্তি উচ্ছেদ ঘিরে এমন একটা বিক্ষোভ সামনে এসেছে। নারায়ণ সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে, নারায়ণের কাছে সরাসরি যাব। ঠিক কোন জায়গায় বস্তি এবং সেই বস্তিকে ঘিরে কি অভিযোগ, সরকারের কোন পদক্ষেপ, এই অবস্থা সবটা জানবো নারায়ণের কাছ থেকে। নারায়ণ, দেখো এই মুহূর্তে সেই তিনবাত্তি মোড়ে, অর্থাৎ শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে এশিয়ান হাইওয়ে 2-তে রয়েছে। আমি সুশান্ত দাকে বলবো সরাসরি দেখাতে। এশিয়ান হাইওয়ে 2, একদিকে অবরোধকারীরা বসে পড়েছে, বেশিরভাগই ছাত্রছাত্রী। দেখো একেবারে বয়স কারো 9, কারো 10, কারো 12, কারো 15। তার পাশাপাশি তাদের মারাও এসে বসেছে। তাদের দাবি আগে পুনর্বাসন। তোমায় বলে রাখি, শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকায় ইতিমধ্যে রেলের থেকে নোটিশ এসেছে সমস্ত বাড়িতে, প্রায় 50,000-এর ওপর বাড়িতে এবং দোকানে সব মিলিয়ে ব্যবসায়ীদের কাছে, যে রেলের জায়গা অবিলম্বে ছেড়ে দিতে হবে। যার জন্যই কিন্তু এই বিপত্তি। কারণ মানে এটা কি কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষ নারায়ণ, নাকি বিভিন্ন, এই 50,000 বলছো, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা তারা প্রত্যেকে এককাট্টা হয়েছেন? এক্স্যাক্টলি কোন জায়গায় এই উচ্ছেদের নোটিশ? রাখি শুধু শিলিগুড়ি কর্পোরেশনের যে 47টি ওয়ার্ড এবং তার সংলগ্ন এলাকা, শিলিগুড়ি সংলগ্ন এলাকার মানুষ, তাদেরই কিন্তু প্রায় 50,000-এর উপর পরিবার, যারা প্রত্যেকেই রেলের জায়গায় কোনো না কোনোভাবে বসবাস করে আসছে, কেউ ব্যবসা করে আসছে দীর্ঘ বছর ধরে, পুরাতন আমল থেকে। যদিও তাদের দাবি আগে কেন তাদের সাথে রেল কর্তৃপক্ষ আলোচনা করেনি এবং তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই এই যে তাদের উচ্ছেদের নোটিশ, এবং পুজোর মধ্যেই তাদের নোটিশ দেওয়া আছে যে পুজোর পরে তাদের উচ্ছেদ করা হবে, এখান থেকে সরে যেতে বলা হয়েছে। জানিয়ে কিন্তু তাদের দাবি যে উচ্ছেদের আগে তাদের পুনর্বাসন করা নয়, এবং সেই জন্যই কিন্তু এই অবরোধ, এবং অবরোধ প্রায় আধা ঘন্টা ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তা, অর্থাৎ শিলিগুড়ি জলপাইগুড়ি এখনো পর্যন্ত অবরোধ রয়েছে। অনেক ধন্যবাদ নারায়ণ তোমাকে। বিষয়টা অত্যন্ত সংবেদনশীল, কারণ অনেকে বলছেন তারা 30-40 বছর ধরে রয়েছেন, এখন তারা কোথায় যাবেন? এই ছবি শিলিগুড়িতে, এই ছবি মল্লিক বাজারের ক্ষেত্রে আমরা যে বক্তব্য শুনলাম, এই ক্ষেত্রে কিন্তু পুরমন্ত্রীর একটা পুরনো বক্তব্য আপনাদের শোনাবো, যেখানে তিনি একথা বলছেন 30 থেকে 40 বছরের পুরনো হকার যারা, তাদের জন্য আলাদা করে সমীক্ষা করা হচ্ছে, সমীক্ষার পর তাদের পুনর্বাসন করা হতে পারে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। brought to you by MDH Masala।